নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আগামীকাল মার্কেট খুলতেই কোন কোন স্টকগুলোকে ফোকাসে রাখতে পারেন সেই নিয়েই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করতে চলেছি। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই যদি কথা বলি আমেরিকা এবং ভেনেজুয়েলার মধ্যে যে কনফ্লিক্ট তৈরি হয়েছে তার কারণে কোন কোন স্টকগুলো ফোকাসে থাকতে পারে সেগুলো আলোচনা করব। তো যারা এখনো জানেন না যে ইউএস এবং ভেনেজুয়েলার মধ্যে কি কনফ্লিক্ট তৈরি হয়েছে, তো এই নিয়ে একটা ডিটেলস ভিডিও এই চ্যানেলে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটা, তো এই ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পরে এইখানে গিয়ে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। তো এই ইউএস ভেনেজুয়েলার উপর অ্যাটাকের পরে কোন কোন স্টকগুলোর উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, তো তার জন্য আমাদের জানতে হবে ইন্ডিয়া এবং ভেনেজুয়েলার মধ্যে কেমন কি বিজনেস রয়েছে। তো এই বিজনেস মানে কি? তো বিজনেস মানে ট্রেড, মানে আমরা কত মাল এই ভেনেজুয়েলাতে পাঠাই বা এই ভেনেজুয়েলা দেশটা থেকে কত পরিমাণে জিনিস এই ইন্ডিয়াতে আসে। তো এই জিনিসটা জানলেই কিন্তু মোটামুটি ভাবে বুঝতে পারবেন যে ইন্ডিয়ান মার্কেটের উপর কতটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, আর পড়লেও কোন স্টকগুলোর উপরে পড়বে আর কতটা পড়তে পারে। তো এই ট্রেড মানে কি? মানে হচ্ছে আমরা কত ইম্পোর্ট করে থাকি এবং আমরা এই ভেনেজুয়েলাতে কতটা কি এক্সপোর্ট করে থাকি। তো এইগুলো জানলেই মোটামুটি বোঝা যাবে। তো প্রথমে যদি ইম্পোর্টের কথা বলি, মানে আমরা কি জিনিস এই ভেনেজুয়েলা থেকে আমদানি করি, তো দেখতে পাচ্ছেন এটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর ডেটা। তো আমরা কত পরিমাণে জিনিস এই ভেনেজুয়েলা থেকে ইম্পোর্ট করি, তো এই টোটাল ইম্পোর্ট দেখতে পাচ্ছেন কত, এই 364.5 মিলিয়ন। তো এই যে ইম্পোর্টটা 364.5 মিলিয়ন, এটা কিন্তু খুবই কম। তো আমাদের ইন্ডিয়ার ওভারঅল ট্রেড কত, তো দেখতে পাচ্ছেন আমরা টোটাল ইম্পোর্ট করে থাকি এই 915 বিলিয়ন ইউএসডি ডলারের। তো কোথায় বিলিয়ন আর কোথায় মিলিয়ন, এবং সেই যে পরিমাণ সেটাও কিন্তু খুব কম। এবং এই যে 364.5 মিলিয়নের ইম্পোর্ট, এর থেকে আমরা বেশি কি ইম্পোর্ট করে থাকি, তো এর মধ্যে দেখতে পাচ্ছেন ক্রুড অয়েল রয়েছে, এটাই কিন্তু সব থেকে বেশি এই 255 মিলিয়ন ডলার। এবং তারপর একটা রয়েছে পেট্রোলিয়াম প্রোডাক্ট, তো এখানে এই 12.3 মিলিয়ন। তো এই ক্রুড অয়েল সংক্রান্ত বেশি জিনিসই কিন্তু আমরা এই ভেনেজুয়েলা থেকে ইম্পোর্ট করি। তো দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এর ডেটা, আমাদের টোটাল ইম্পোর্ট অনেক বেশি ছিল 1.64 বিলিয়ন ডলার। তো সেটাও কিন্তু ওভারঅল ট্রেডের তুলনায় অনেকটাই কম। কিন্তু তারপরে বিভিন্ন স্যাংশনের কারণে এই যে ট্রেড সেটা কিন্তু ভেনেজুয়েলার সঙ্গে অনেক কমে গেছে। খুব বেশি পরিমাণে জিনিস আমরা কিন্তু এই ভেনেজুয়েলা থেকে ইম্পোর্ট করি না। তো ইম্পোর্টের ব্যাপারটা গেল, এবার এক্সপোর্টের ব্যাপারটা দেখে নেব। আমাদের ইন্ডিয়া কত পরিমাণে জিনিস এই ভেনেজুয়েলাতে এক্সপোর্ট করে থাকে, তো দেখতে পাচ্ছেন একটা এস্টিমেটেড ফিগার অ্যাপ্রক্স 95.3 মিলিয়ন ডলার। আর আমাদের টোটাল এক্সপোর্ট কত দেখতে পাচ্ছেন 824.9 বিলিয়ন। তো এইগুলো খেয়াল রাখবেন, এইটা বিলিয়ন আর এখানে কিন্তু মিলিয়নের কথা বলা হচ্ছে। তো এই যে পরিমাণ এটাও কিন্তু খুব নগণ্য। তো এর আগের ফাইন্যান্সিয়াল ইয়ারে এই ডেটাগুলো একটু বেশি ছিল, এবং তারপরে এই আমেরিকান বিভিন্ন স্যাংশনের কারণে এই যে ট্রেড সেগুলো কিন্তু এত কমে গেছে। এবং এই যে 95.3 মিলিয়ন ডলারের জিনিস আমরা এক্সপোর্ট করে থাকি, তার মধ্যে বেশি কি রয়েছে, এই দেখতে পাচ্ছেন ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট 41.40 মিলিয়ন ডলার। তারপরে সেরামিক প্রোডাক্ট রয়েছে 13.36 মিলিয়ন ডলার। তারপরে কিছু ভেহিকেলস রয়েছে মাত্রই 12.07 মিলিয়ন ডলার। তারপরে সামান্য কটন, প্লাস্টিক, মেশিনারি এইগুলো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই নোটে এই যে ভেনেজুয়েলা, তাদের সঙ্গে এই ট্রেড এই 2025-এ অনেকটাই কমে গেছে এর আগের বছরের তুলনাতে। তো বুঝতে পারছেন এই যে ব্যবসাটা সেটা খুবই কম। এবং যদি ওভারঅল দেখি, তো দেখতে পাচ্ছেন টোটাল এক্সপোর্ট 95.3 মিলিয়ন ডলার, এবং টোটাল যে ইম্পোর্ট সেটা কত, এই 364.5 মিলিয়ন ডলার। তো আমরাই কিন্তু বেশিরভাগ জিনিস এই ভেনেজুয়েলা থেকে আনি, সেখানে এই যে এক্সপোর্ট এটা কিন্তু খুবই কম রয়েছে। তো টপ কমোডিটি কোনটা যেটা আমরা এক্সপোর্ট করি, এই ফার্মাসিউটিক্যালস। আর কোন জিনিসটা বেশি আনি, এই ক্রুড অয়েল আনি। তো এই 2019-এর পর থেকেই এই ইউএস স্যাংশনের কারণে এই যে বাইল্যাটারাল ট্রেড সেটা কিন্তু এতটা পড়েছে। তো এই ওষুধের মধ্যে কি কি জিনিস আমরা এক্সপোর্ট করি দেখতে পাচ্ছেন, বিভিন্ন ফর্মুলেশন রয়েছে, মানে ড্রাগের ফর্মুলেশন, তারপরে বায়োলজিক্যালস এবং ইন্ডাস্ট্রিয়াল যে মেশিনারি রয়েছে সেগুলো। তো এই ওয়ারের ফলে দেখতে পাচ্ছেন একদম নেগলিজেবল ইম্প্যাক্ট ইন্ডিয়ার উপরে কিন্তু পড়বে, মানে সামান্য ইম্প্যাক্ট। তো এবার আপনারা বলবেন কোন কোম্পানিগুলো বলুন যেইগুলো এর জন্য এফেক্টে আসতে পারে। তো প্রথমেই এটা বলে দিই, এই যে ভেনেজুয়েলা, তাদের কাছে কিন্তু পৃথিবীর সব থেকে বেশি তেলের রিজার্ভ রয়েছে। তো এর জন্য যদি কথা বলি, তেল সংক্রান্ত যে কোম্পানিগুলো রয়েছে, এই যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রি, তার সঙ্গে সঙ্গে অয়েল ইন্ডিয়া, তারপরে এই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই ওএনজিসি, এইগুলোর উপরে কি সেভাবে ইম্প্যাক্ট পড়বে? দেখুন বন্ধুরা, এইগুলোর উপরে সেভাবে ইম্প্যাক্ট কিন্তু পড়বে না। আগে এই কোম্পানিগুলো এই তেল ভেনেজুয়েলা থেকে নিত, কিন্তু তারপরে ইউএস এর স্যাংশনের পরে এরা কিন্তু এই যে ভেনেজুয়েলা, সেখান থেকে তেল ইম্পোর্ট করা প্রায় বন্ধ করে দিয়েছে। এবং এই তেল বন্ধ করে দেওয়ার কারণেই এই যে ব্যবসা সেটা কিন্তু অনেকটা কমেছে। তো দেখতে পাচ্ছেন মার্চ 26, তো এই সময় কিন্তু এই রিপোর্টের মাধ্যমে সামনে এসেছিল এই রিলায়েন্স তারা এই ভেনেজুয়েলান যে অয়েল সেটা কেনা বন্ধ করতে পারে। কিসের জন্য? ওভার ইউএস ট্যারিফ। তো তারপরে রিলায়েন্স
অফিসিয়ালি কিন্তু এই যে তেল কেনা মানে ভেনেজুয়েলা থেকে সেটা বন্ধও করে দিয়েছিল। তো সেরকমই নিউজও দেখতে পাচ্ছেন, অনগোয়িং ভেনেজুয়েলা ক্রাইসিস আনলাইকলি টু ডিসরাপ্ট অয়েল সাপ্লাই চেন টু ইন্ডিয়া, মানে ইন্ডিয়াতে অয়েল সাপ্লাইয়ের ব্যাপারে কোনো রকম প্রবলেম কিন্তু তৈরি হবে না। এবং এর আগের ভিডিওতেও বলেছিলাম, আমাদের ইন্ডিয়া যত পরিমাণে ক্রুড অয়েল বিদেশ থেকে ইম্পোর্ট করে থাকে তার মধ্যে এই যে ভেনেজুয়েলার অংশীদারিত্ব এটা কত রয়েছে, 1%-এরও কম। তো ইন্ডিয়ার যে অয়েল কোম্পানিগুলো যেগুলো ইম্পোর্ট করে থাকে তাদের উপরে কিন্তু কোনো রকম ইম্প্যাক্ট পড়ার কথাই নয়, কারণ যেটুকু ইম্পোর্ট করে সেটুকু খুবই কম। তবে এই যে ব্যাপারটা, এটা কিন্তু ইউএস এর যে অয়েল রিফাইনারি রয়েছে তাদের জন্য একটা জিত। তো এটাই দেখতে পাচ্ছেন, এই যে ভেনেজুয়েলাকে ইউএস এক প্রকার প্রায় দখলই করেছে, সেই ব্যাপারটা কিন্তু ইউএস এর যে অয়েল রিফাইনারি রয়েছে তাদেরই জিত। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি বলেও দিয়েছেন যে ইউএস তারাই কিন্তু এই যে ভেনেজুয়েলা সেই দেশটাকে বর্তমানে চালাবে। এবং কি দেখতে পাচ্ছেন, ফিক্স অয়েল ইনফ্রাস্ট্রাকচার, মানে এই যে অয়েলের ইনফ্রাস্ট্রাকচার সেটাকে কিন্তু ফিক্স করবে। মানে অ্যাকচুয়ালি ট্রাম্প কি বলতে চাইছে, তো বর্তমানে এখন এই ট্রাম্প তিনি দেশটা চালাবেন এবং পরে যদি পরিস্থিতি ঠান্ডা হয় তখন ট্রাম্পের মনোনীত কোনো ব্যক্তি ভেনেজুয়েলাতে বসবে এবং সে কিন্তু এই ট্রাম্পের হাতের পুতুল হয়েই থাকবে। মানে তেলের যে বেশিরভাগ রিসোর্স সেটা কিন্তু আমেরিকায় ইউজ করবে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিছু ফার্মাসিউটিক্যালস প্রোডাক্ট এই ভেনেজুয়েলাতে এক্সপোর্ট করে থাকি, এবং যেগুলো এক্সপোর্ট করি সেগুলো কিন্তু খুব বেশি নয়, মানে খুব বড় যে নেগেটিভ ইম্প্যাক্ট করবে সেরকম কিছু নয়। তবে যদি কিছু কোম্পানি ফোকাসেই রাখতে চান তো এই ডক্টর রেড্ডি ল্যাব এটাকে ফোকাসে রাখতে পারেন। এর কিছু বিজনেস এই ভেনেজুয়েলাতে রয়েছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে সাবসিডিয়ারি লিস্ট সেটা খুলে নিয়েছি। তো একটু নিচের দিয়ে গেলে এখানে দেখতে পাবেন কি রয়েছে, ডক্টর রেড্ডি ভেনেজুয়েলা সিএ, মানে এটা ভেনেজুয়েলাতে অবস্থিত একটা সাবসিডিয়ারি। তো এই জিনিসগুলো কোথায় পাবেন, যে কোনো কোম্পানির যে অ্যানুয়াল রিপোর্ট রয়েছে সেইখানে কিন্তু সব ডিটেলস পেয়ে যাবেন। কোম্পানি কোথায় কোথায় কি সাবসিডিয়ারি রয়েছে, কোথায় তারা ম্যানুফ্যাকচার করে থাকে, সব কিছু কিন্তু পাবেন। তারপরে যদি কথা বলি সান ফার্মাসিউটিক্যালস, এরও কিছু বিজনেস এই ভেনেজুয়েলাতে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এটা কোম্পানির একটা সাবসিডিয়ারি কি, এই সান ফার্মা ডি ভেনেজুয়েলা সিএ। তারপরে যদি কথা বলি এই গ্লেনমার্ক ফার্মা, তো এরও কিছু বিজনেস এই ভেনেজুয়েলাতে রয়েছে। তো এর নাম দেখতে পাচ্ছেন এই গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস ভেনেজুয়েলা সিএ। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া থেকেও কিছু জিনিস কিন্তু এক্সপোর্ট হয়ে থাকে। তো এইগুলো গেল ওষুধ কোম্পানিগুলো। এবং তার সঙ্গে সঙ্গে আপনি চাইলে এই যে ইন্টারগ্লোব এভিয়েশন এটাকে ফোকাসে রাখতে পারেন। কি কারণে, কারণ এই ক্রুড অয়েলের দামে সামান্য ওঠাপড়া দেখা গেলে এই যে ইন্ডিগো শেয়ার এইখানে ওঠাপড়া দেখা যায়, কারণ এই এরোপ্লেনে কি প্রয়োজনীয় জিনিস রয়েছে, এই যে জ্বালানি, তো সেই যে জ্বালানি সেটা কিন্তু ক্রুড অয়েল থেকেই তৈরি হয়। এবং এরই সঙ্গে সঙ্গে আপনি যদি চান তাহলে ডিফেন্সের কোম্পানিগুলোকে নজরে রাখতে পারেন, কারণ যখনই এরকম জিও পলিটিক্যাল টেনশন তৈরি হয় তখন কিন্তু ডিফেন্স স্টকে কিছুটা ভালো পারফরমেন্স ইউজুয়ালি দেখা যায়। আর এরপরে যদি অন্যান্য নিউজ কভার করি তো এই আরবিএল ব্যাংক এটাকে ফোকাসে রাখতে পারেন। কি কারণে, কারণ বিভিন্ন ব্যাংকগুলো আস্তে আস্তে তাদের যে বিজনেসের আপডেট সেগুলো সামনে রাখতে শুরু করেছে, মানে কোয়ার্টার 3 কিছু ট্রেলার তারা সামনে রাখছে। তো কোম্পানি বলছে তাদের এই লোন দেওয়ার পরিমাণ মানে অ্যাডভান্সেস এটা প্রায় 13% বেড়েছে, এবং এই যে ডিপোজিট মানে টাকা জমার যে পরিমাণ সেটা 12% বেড়েছে। তো টোটাল ডিপোজিট দেখতে পাচ্ছেন এই 1,06,753 কোটি থেকে বেড়ে হয়েছে 1,19,721 কোটি, এটা ইয়ার অন ইয়ার। এবং এই যে গ্রস অ্যাডভান্সেস মানে লোন কতটা তারা দিয়েছে তো সেটাও বেড়েছে 13%, এই 92,631 কোটি থেকে বেড়ে হয়েছে 1,04,502 কোটি। তো কোম্পানির এই আপডেটটা যথেষ্ট পজিটিভ দিকে কিন্তু রয়েছে। তারপরে কথা বলবো আদানি টোটাল গ্যাস লিমিটেড, এই কোম্পানিটাকে ফোকাসে রাখতে পারেন। তো কি খবর সামনে আসছে, তো দেখতে পাচ্ছেন আদানি টোটাল গ্যাস কাটস সিএনজি পাইপড গ্যাস প্রাইস ইন বিগ রিলিফ টু কাস্টমার। তো এই আদানি টোটাল গ্যাস এর এই সিএনজি এবং পাইপড গ্যাসের যে প্রাইস সেগুলো কিছুটা কমিয়ে দিয়েছে। তো এটা কাদের জন্য রিলিফ, কাস্টমারদের জন্য রিলিফ। তো এই কাস্টমারদের জন্য রিলিফ মানে কোম্পানির উপরে কিন্তু প্রেসার পড়ার কথা। তো এই সিএনজি এবং ডোমেস্টিক পাইপ গ্যাসের যে প্রাইস সেটা কিন্তু প্রায় 4 টাকা পর্যন্ত কাট করতে হয়েছে কোম্পানিকে। তো কিসের জন্য কোম্পানিকে কমাতে হলো, কারণ এই যে পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড তারাই গ্যাস সাপ্লাইয়ের জন্য একটা ইউনিভার্সাল রেট কিন্তু ঠিক করে দিয়েছে, এবং যেটাই জানুয়ারি 2026 থেকে কিন্তু লাগু হয়ে গেছে। তো কিরকম কি ইউনিফাইড ট্যারিফ বসানো হয়েছে, তো দেখতে পাচ্ছেন দূরত্ব হিসাবে তো এই 300 কিলোমিটার পর্যন্ত 54 MB/BTU, এবং এই 300 কিলোমিটারের বেশি হলে এই 102.86 MMBTU এই হিসাবে কিন্তু এই যে ট্যারিফ সেটা ধার্য হবে। তো এর আগে কি হতো, বিভিন্ন যে এরকম ন্যাচারাল গ্যাস কোম্পানিগুলো রয়েছে তারা বিভিন্ন রকম ট্যারিফ লাগু করতো, কিন্তু এখন থেকে আর সেটা হবে না। তো এই যে ট্যারিফের নিয়মটা রয়েছে এইটাকে মেনেই কিন্তু কোম্পানিগুলোকে কাজ করতে হবে। আর শুধু এই কোম্পানি নয়, আরো যে বাকি কোম্পানি রয়েছে তারাও কিন্তু কমাতে বাধ্য। তো এর ফলে মনে করা হচ্ছে পার কেজিতে এই যে সিএনজির প্রাইস সেটা 1.25 টাকা থেকে 2.5 টাকা পর্যন্ত কমতে পারে, এবং ডোমেস্টিক যে পিএনজি রয়েছে এর প্রাইস এই 90 পয়সা থেকে 1.80 টাকা পর্যন্ত কমতে পারে। তো যেটা ডাইরেক্টলি এই কনজিউমারদের জন্য লাভদায়ক হবে। এরপরে কথা বলবো আইটিসি লিমিটেড। তো গভর্নমেন্ট এই এক্সাইজ ডিউটি এটা বাড়িয়ে দেওয়ার পর থেকে স্টকে নিয়মিত পতন এসেছে। তো দুদিন টানা পড়েছে
গেছে এবং দুদিনেই যদি দেখেন প্রায় কিন্তু 13 থেকে 14% কাছাকাছি পড়ে গেছে। তো এই সোমবার দিনেও নিচের দিকে পড়ে এই স্টকটা হ্যাট্রিক করে নাকি এইখান থেকে সামান্য ঘুরে দাঁড়ায়, এটাও কিন্তু আমাদের দেখতে হবে। এরপরে অ্যাভিনিউ সুপারমার্টস লিমিটেড, তো এই কোম্পানিটা মূলত কি কাজ করে থাকে? এই কোম্পানিটা মূলত রিটেল সেগমেন্টে কাজ করে থাকে এবং এর বেশিরভাগ ব্যবসায় কিন্তু অফলাইনে রয়েছে। তো এই অফলাইনে ব্যবসা চালাতে গেলে কি করতে হবে? কোম্পানিকে বড় বড় যে গোডাউন রয়েছে সেইগুলো ভাড়া করতে হবে বা কিনতে হবে। তো সেই সংক্রান্ত আপডেট আসছে। তো দেখতে পাচ্ছেন এই ডিমার্ট, এই কোম্পানিটা আদানি লজিস্টিক্স, এদের থেকেই 66,250 স্কোয়ার ফিটের একটা ওয়ার হাউস বা গুদাম সেটা কিন্তু লিজে নিয়েছে। তো কত বছরের জন্য লিজে নিয়েছে? 28 বছরের জন্য। তো একটা লং টার্ম ডিল হয়েছে। তো এই ডিলের মূল্য কত? এই 100 কোটি টাকা। এরপরে যদি কথা বলি, ইউএস এবং ভেনেজুয়েলার মধ্যে যে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে, এর ফলে মানুষ এই সেফ অ্যাসেটগুলোর দিকে ঝুঁকবেন, মানে এই সোনা রূপো এগুলোর দিকে ঝুঁকবেন। তো এই সোনা রূপো এগুলোর দাম বাড়লে কিছু স্টকেও কিন্তু প্রাইস মুভমেন্ট দেখা যায়। তো যদি সোনার দাম বাড়ে তাহলে তার সঙ্গে কোন স্টকগুলো ফোকাসে থাকবে? তো এই মনোপুরম ফাইন্যান্স রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মুথুট ফাইন্যান্স রয়েছে। এই কোম্পানিগুলোকে ফোকাসে রাখতে পারেন, কারণ এই কোম্পানিগুলোর কাজ কি? এরাই গোল্ডের বদলে এই যে লোন সেটা প্রোভাইড করে। তারপরে এই যে সিলভার, এইখানের প্রাইসেও কিন্তু জাম দেখা যেতে পারে। এর প্রাইস বাড়লে কোন স্টকগুলো বাড়বে? বাড়বে এই হিন্দুস্তান জিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে এই বেদান্ত লিমিটেড। আর এই কপার, এটা তো নিয়মিত ফোকাসেই রয়েছে, নিয়মিতই ওপরের দিকে বাড়ছে। তো এই কপারের সঙ্গে কোন স্টকের নাম দেখতে পাওয়া যায়? তো এই কপারের সঙ্গে আমরা কিন্তু এই যে হিন্দুস্তান কপার লিমিটেড রয়েছে এর নাম দেখতে পেয়ে যাই। তো এই কনফ্লিক্টের ফলে সম্ভাবনা কিন্তু এটাই দেখা যাচ্ছে যে মার্কেট ওপেনিং এর সময় এই ক্রুড অয়েল বলুন, তার সঙ্গে সঙ্গে গোল্ড বলুন, তারপরে সিলভার বলুন, এগুলোর যে প্রাইস সেখানে কিন্তু ভালো একটা হাইক দেখা দেবে। এরপরের কোম্পানি কোল ইন্ডিয়া লিমিটেড, তো এর আগের দিনে 7%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তো কি খবর ছিল? তো এই কোল ইন্ডিয়া, এই কোম্পানিটা পারমিশন দিয়ে দিয়েছে কিসের ব্যাপারে? ডাইরেক্ট ফরেন পার্টিসিপেশন ইন ইটস ই অকশন। তো বিদেশি যে ফার্ম রয়েছে যেমন নেপাল, বাংলাদেশ, এই জায়গাগুলো থেকে এই কোম্পানির যে ই অকশন সেখানে কিন্তু ডাইরেক্ট পার্টিসিপেশন করা যাবে। তো এই খবরে বেড়ে গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগেই কভার করেছিলাম এই কোম্পানির একটা সাবসিডিয়ারি মার্কেটে কিন্তু আইপিও নিয়ে আসতে চলেছে। তো কোন কোম্পানিটার কথা বলেছিলাম? এই বিসিসিএল। তো এর ফুল ফর্ম কি? ভারত কুকিং কোল লিমিটেড। তো এই কোম্পানিটা তার আইপিও নিয়ে আসতে চলেছে। তো কবে এই আইপিও লঞ্চ হচ্ছে? এর যে আইপিও এটা মার্কেটে লঞ্চ হচ্ছে এই জানুয়ারির 9 তারিখে। তো এই ভারত কুকিং কোল লিমিটেড, এর তাহলে প্রমোটার কারা? এর প্রমোটার হচ্ছে এই কোল ইন্ডিয়া। তো এই আইপিও আনলে এই কোল ইন্ডিয়া, এই কোম্পানিটারও কিন্তু লাভ হবে। এরপরে যদি কথা বলি, এর আগের দিন আলোচনা করেছিলাম দুখানা স্টকে একই সময়ে 20%-এর লোয়ার সার্কিট লাগতে দেখা গিয়েছিল। তো তার মধ্যে একটা কোম্পানি হচ্ছে এই কিউপিট লিমিটেড। তো দেখতে পাচ্ছেন এরকম প্রায় একটার পর থেকে এরকম লোয়ার সার্কিট লাগে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা কোম্পানি ছিল, সেটা হচ্ছে ট্যুরিজম ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এতেও কিন্তু একই সময়ে এই 20%-এর লোয়ার সার্কিট লেগে গিয়েছিল। তো এই দুটো ব্যাপার নিয়ে এতটা চর্চা কেন হচ্ছে? কারণ এই দুটো কোম্পানিতে যে ইনভেস্টরের নাম সেগুলো একই দেখা যাচ্ছে। তো এই যে কিউপি লিমিটেড, এখানে যে ইনভেস্টর এই আদিত্য হালুয়াসিয়া, তো এনার স্টেক কিন্তু এই ট্যুরিজম ফাইন্যান্স এই কোম্পানিতেও রয়েছে। তো তিনি এই কিউপি লিমিটেড এই কোম্পানির প্রমোটার এবং ট্যুরিজম ফাইন্যান্স এই কোম্পানির ইনভেস্টর। তো এই ব্যক্তির নাম দুটো কোম্পানিতেই রয়েছে এবং একই দিনে একই সময় দুটো স্টকে 20% লোয়ার সার্কিট লেগে যাওয়ার কারণে এই স্টকগুলো কিন্তু চর্চাতে রয়েছে। এরপরে কথা বলবো গ্রিন এনার্জি সেক্টরে কাজ করা কোম্পানিগুলো। তো এর আগের দিন ফোকাসে ছিল, বিশেষ করে বাজেটে বড় অ্যালোকেশন পেতে পারে এই খবরে। তো এই সোলার সেক্টরে, তার সঙ্গে সঙ্গে উইন্ড সেক্টরে, মানে সমগ্র রিনিউয়েবল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো কেমন পারফর্ম করবে এগুলোও কিন্তু ফোকাসে থাকবে। তো এর আগের দিন বেশিরভাগ এর রিনিউয়েবল সেক্টরে কাজ করা কোম্পানিগুলোতে তেজি ছিল এবং তার সঙ্গে সঙ্গে সরকারি অনেক কোম্পানিও কিন্তু তেজিতে ছিল। আর এরপরের একটি কোম্পানি যেটা বর্তমানে নিফটি 50-তে অংশ, এই বাজাজ ফাইন্যান্স। তো এই কোম্পানিটা কি করেছে? তাদের কোয়ার্টার 3-র কিছু আপডেট সামনে রেখেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে কাস্টমার বেস সেটা বেড়ে দাঁড়িয়েছে 115.4 মিলিয়ন এবং এই যে এইইউএম বা অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এটা 4.86 লাখ কোটিতে পৌঁছে গেছে। তো এই কোম্পানির কাস্টমার বেস আগে কত ছিল? এক বছর আগে ছিল 97.12 মিলিয়ন, সেখান থেকে বের হয়েছে 115.40 মিলিয়ন এবং এই ডিসেম্বর কোয়ার্টারে কোম্পানি 4.76 মিলিয়ন কাস্টমার নিজেদের খাতায় যোগ করেছে এবং কোম্পানির লোন বুক এটাও বেড়েছে, দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 15% বেড়েছে। 12.06 মিলিয়ন থেকে বেড়ে হয়েছে 13.90 মিলিয়ন। তারপরে এই যে অ্যাসেটের কথা বললাম, যেটাই 4,86,000-এর কাছাকাছি পৌঁছে গেছে, সেটা আগে কত ছিল? এই 3,98,043 কোটি। তারপরে কোম্পানির যে ডিপোজিট বুক সেটাও বেড়েছে, তো এই 68,797 কোটি থেকে বেড়ে হয়েছে 71,000 কোটি। তো মোটামুটি কোম্পানি এই যে নাম্বার সামনে রেখেছে সেটা কিন্তু খুবই স্ট্রং দেখা যাচ্ছে এবং এই কোম্পানিটা নিফটি 50-র একটা অংশ এবং নিফটি 50-তে একটা ভালো ওয়েটেজ রয়েছে। তো এই কোম্পানিটা যদি ভালো পারফর্ম করতে পারে তাহলে কিন্তু নিফটি 50 সেটাও একটু তেজি পেতে পারে। তো যেই কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করলাম, আপনি চাইলে এই কোম্পানিগুলোকে আগামীকাল অবশ্যই ফোকাসে রাখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিও
ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।